তার ভাস্কর্য স্থাপত্যের জন্য বিখ্যাত। তাহলে আমরা জানি অজন্তা এবং ইলোরা ভাস্কর্য ও স্থাপত্যের জন্য বিখ্যাত, বা বিখ্যাত মানে উল্লেখযোগ্য। স্থাপত্য আর ভাস্কর্যের কথা বললেই অজন্তা ইলোরার কথা মনে পড়ে। তাহলে কী হবে? আমরা জানি বাংলা বলার সময় এখানে যে আর আমরা বলি না, আমরা জানি যে কথা আমরা বলি না, আমরা জানি অজন্তা ইলোরা ভাস্কর্য স্থাপত্যের জন্য বিখ্যাত। তাহলে উই নো দ্যাট। দেখো ন্যারেশনের সময় কিন্তু এই জিনিসগুলো লাগবে। দ্যাটের পরে এইখানে যে ভার্ব থাকে এখানেও সাধারণত সেই ভার্বই আসে। যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে দ্যাটের পরে প্রেজেন্ট হতে পারে, তোমার ফিউচারও হতে পারে। কিন্তু এখানে যদি পাস্ট থাকে তাহলে দ্যাটের পরে সবসময় তোমার, যেমন ধরো আমি যদি এখানে যদি লিখতাম উই নিউ, এই যদি আমরা লিখতাম উই নো দ্যাট, তারা এটা পড়ে নিই তারপর বলছি, উই নিউ দ্যাট অজন্তা and Ellora is remarkable for their মানে এই অজন্তা ইলোরা, for their কি হবে sculpture and architecture. আর্কিটেকচার মানে হচ্ছে তোমার স্থাপত্য, আর স্কাল্পচার হচ্ছে ভাস্কর্য। এইবার দেখো যদি এটা এরকম হতো সেন্টেন্সটা, উই নিউ দ্যাট অজন্তা অ্যান্ড ইলোরা, তাহলে এখানে কিন্তু তখন আর ইজ হতো না, এখানে হতো ওয়্যার। এখানে আমি ভুল করেছি, অজন্তা ইলোরা দুটো আছে, তাহলে অজন্তা অ্যান্ড ইলোরা যদি দুটো আলাদা আলাদা বোঝাতে চাই তাহলে এখানে হবে কিন্তু সাধারণত অজন্তা ইলোরা একসঙ্গেই বোঝানো হয়, সেই জন্য হবে উই নো দ্যাট অজন্তা অ্যান্ড ইলোরা আর রিমার্কেবল ফর দেয়ার স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। এখানে নিউ হলে এখানে হতো ওয়ার। এগুলো আমরা যখন নাকি তোমার ন্যারেশন করবো তখন এটা দরকার হবে। তাহলে সুতরাং এখন এইটুকু খেয়াল করে রাখো যে রিমার্কেবল ফর উল্লেখযোগ্য বা বিখ্যাত। এইবার দেখো এই যে উল্লেখযোগ্য বা বিখ্যাত, এটা আমরা অন্য একটা ইংরেজিও করতে পারি রিমার্কেবল বাদ দিয়ে। তাহলে উই নো দ্যাট অজন্তা অ্যান্ড ইলোরা আর ফেমাস, বিখ্যাত, আর ফেমাস ফর দেয়ার স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। বোঝা গেল? এবার ধরো রিপোর্ট। রিপোর্ট ফর মানে কাজে যোগ দেওয়া। আর রিপোর্ট টু কোথাও গিয়ে উপস্থিতি জানানো, একটা হচ্ছে কাজে যোগ দেওয়া, আর একটা হচ্ছে কোনো জায়গায় উপস্থিতি জানানো। তুমি গিয়ে আমি এসে গেছি এটা জানানো। তাহলে ধরো এখানে যদি বলি যে তুমি কবে কাজে যোগ দিচ্ছ, তুমি কবে কাজে
যোগ দিচ্ছ। এইবার দেখো, ভবিষ্যতে কোনো কাজ যদি নির্ধারিত হয়ে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার ইনডেফিনাইট ব্যবহার না করেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তুমি কবে কাজে যোগ দিতে যাচ্ছ, তারপরে কাজটা তোমার কাছে নির্ধারিত হয়ে রয়েছে, এটাই আমি মনে করে নিয়েছি। হ্যাঁ, তাহলে when are you going to report for your job? Report, when are you going to report for your job? বোঝা গেল? আর রিপোর্ট টু বলা হলো যারা যারা মেরিট লিস্টে পাস করেছো তাদেরকে কাল সকালে 10টার মধ্যে এসে অফিসে হাজিরা দিতে হবে। 10টার মধ্যে এসে হাজিরা দিতে হবে, তার উপস্থিতিকে জানাতে হবে। তাহলে এখানে দেখো আমি প্যাসিভ করে দিচ্ছি, দেখো তাহলে প্যাসিভ আর কিছুটা ধারণা হয়ে যাবে। তাহলে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের সকাল 10টায় মানে 10টার আগেই হবে, 10টার পরে আর হবে না। সকাল 10টায় অফিসে আসতে হবে, বা 10টার আগে, বলি 10টার আগে আসতে হবে। আর 10টার কিছু সময় সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের সকাল 10টায় অফিসে আসতে হবে, মানে অফিসে এসে আমি এসছি, পৌঁছেছি, এটা রিপোর্ট করতে হবে। তাহলে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের, অল দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস of the TET qualified candidates এইবার দেখো, মনে রাখবে যে কোনো কিছু বর্ণনা করতে গেলে, কাউকে উপদেশ দিতে গেলে, কোনো নির্দেশ দিতে গেলে এইগুলো সবসময় প্যাসিভে করতে হয়। প্যাসিভের নিয়মটা কি? বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। এখানে দেখো সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের সকাল 10টার আগে অফিসে আসতে হবে, মানে তাদের জানানো যাচ্ছে, জ্ঞাত করা যাচ্ছে, টেট উত্তীর্ণ প্রার্থীদের জানানো হচ্ছে যে তারা যেন 10টার আগে অফিসে আসে। এখানে আমরা লিখব অল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড VIACD অ্যাডভাইজড টু রিপোর্ট টু দ্য অফিস। কোথায় করবে? টু দ্য অফিস বিফোর 10 AM। তাহলে অল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড এটা VIACD আর অ্যাডভাইজড টু রিপোর্ট টু দ্য অফিস বিফোর 10 AM। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আগের দিনও বলে দিয়েছিলাম, অ্যাডভাইজ ADVICE অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, এটা হচ্ছে নাউন। আর অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এটা হচ্ছে ভার্ব, জানানো। বুঝতে পেরেছো? এটা আগেও বলে দিয়েছিলাম, খেয়াল করে মনে করে রাখো।
তাহলে all the TET qualified candidates are advised to report to the office before 10 AM। আজকে এই কটা করো, আর শেষ করে দেবো ভেবেছিলাম, শেষ করা হলো না। এর পরের দিন বাকিগুলো করে তারপর তোমাদের প্রিপোজিশনাল ফ্রেজ কটা করাবো, তারপর আবার অন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো। এর মধ্যে ভাবছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো একসঙ্গে কমপ্লিট না করে, কারণ এই ব্যাপারটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে গ্রামারের অন্য অন্য সাবজেক্ট কয়েকদিন করাবো, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো, এরকমভাবে করাবার ইচ্ছে আছে। তাহলে এরপরে আমরা কী করাবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভুল বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করছিলাম কি লেকচার 16 বাই নাম্বার দিয়ে করছিলাম। প্রিপোজিশনাল ফ্রেজ যদি করাই তাহলে 16 বাই দিয়ে করাবো না, 17 দিয়ে করাবো। 17 দিয়ে কতগুলো? 17/1, 17/2, 17/3, 17/4, 17/4 এরকমভাবে করাবো। আবার যখন প্রিপোজিশনাল ফ্রেজে আসবো তখন এই লেকচার 16 বাই যা আছে তার লাস্ট নাম্বারটা এখন বোধহয় 48 পর্যন্ত হয়েছে, 48 বোধহয় হয়েছে। এই আজকের এগুলো যদি যোগ করি তাহলে বোধহয় 51 হবে। ব্যাপার হয়েছে যতটা আমি পড়ালাম এটা আমি একবারে পোস্ট করতে পারছি না, তার কারণ যখন ভিডিওটা করছি সবসময় 13 মিনিট 45 সেকেন্ডের পরে ভিডিওটা কেটে যাচ্ছে, আবার অন্য ভিডিও শুরু হচ্ছে। সুতরাং এইগুলো যে জুড়ে দিয়ে একসঙ্গে করব, কাহিন মাস্টারের জুড়তে গেলে পরে এতগুলো একসঙ্গে জোড়া যাচ্ছে না, যার জন্যই আমাকে ওই 13/45 সেকেন্ড, 13/45 সেকেন্ড, 13/45 সেকেন্ড, তারপরে যেটা লাস্ট পার্ট যেটা আছে সেইটাকে একসঙ্গে জুড়ে দিয়ে আমাকে পোস্ট করতে হচ্ছে। তোমাদের জানিয়ে তো অসুবিধা হচ্ছে কারণ কন্টিনিউয়েশন থাকছে না, তবুও আমার কিছু করার নেই। ওকে, এগুলো ভালো করে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই পর্যন্তই।